হ্যালো ছাত্ররা, আজকে আবার নতুন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের বাংলা বিষয়টা পড়াবো। বাংলা বোঝাপড়া যে কবিতাটাই আছে, এই কবিতাটির পার্ট 1 এবং পার্ট 1-এর কোশ্চেন অ্যান্সার প্রথম দিন বা তার পরের দিন আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি। আজকে বোঝাপড়ার দ্বিতীয় ভাগটা পড়াবো, অর্থাৎ পরের পাতার থেকে পড়ানো শুরু করব। চলো আজকে বেশি কথা না বলে পরের পড়াটার মধ্যে এগিয়ে যাই। সময়ের খুব দাম, তাড়াতাড়ি আমাদেরকে সব কমপ্লিট করতে হবে। তাহলে এখানে দেখো, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাভ সহজে। এই কবিতাটা পড়ার আগে আমি আগের পাতায় আগে চলে যাই। তাহলে প্রথমে আরেকবার আমরা জেনে নিচ্ছি বোঝাপড়া কবিতাটি কার লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আগেরটায় আমরা জেনেছি যে মন রে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাভ সহজে। এই একই জিনিস আমরা অনেক কিছু জানলাম। কেউ কাউকে ভালোবাসে, কেউ ভালোবাসে না, কেউ কারো কাছে বিকিয়ে যায়, কেউ কারো কাছে বিকোয় না। স্বভাবের দোষে এরকম হয়, ভাবনার দোষে এরকম হয়। কেউ ফাঁকি দেয়, কেউ আবার আমিও কিছুটা ফাঁকি দিই। তারপরে কিছুটা আমার ভাগে থাকে, কিছুটা অন্যের ভাগে থাকে। মান্ধাতার আমল থেকেই এই সমস্ত বিষয়গুলো চলে আসছে। আমারই কি এমন ভাগ্য যে সমস্ত ব্যথা বেদনা সেইগুলোকে কাটিয়ে পেরিয়ে যেতে পারি। ব্যথা বেদনা সবাইকে বা ভালো মন্দ সবাইকেই মেনে নিতে হবে। লাস্ট লাইনে আমরা পড়েছিলাম মন রেয়াজ কহজে। মন রেয়াজ কি বলবে সেটা আমি আজকে থেকে বা আজকের এই ভিডিওতে শুরু হচ্ছে। মন রেয়াজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাউ সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে ঝুঁঝি এলে সুখের বন্দরেতে। অনেক ঝঞ্ঝা মানে হচ্ছে ঝড় ঝাপটা ঝামেলা, বিপদ আপদ সমস্ত কাটিয়ে বুঝি। আমার বলতে একটু ভুল হলো। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি মানে অনেক বিপদ আপদ সেগুলো কাটিয়ে আমরা বুঝলাম এলে সুখের বন্দরেতে। বিপদ অনেক কষ্ট পেরিয়ে যখন আমরা একটা জায়গায় এলাম, ভাবলাম আমরা পৌঁছে গেলাম কোথায়? সুখের বন্দর। মানে বন্দর কাকে বলা হয়? জাহাজ নৌকা এগুলো যেখানে মালপত্র নামায়, মানুষজন যেখানে নামে সেই জায়গাটাকে বলা হয় বন্দর। তো আমরা সবাই ভাবলাম যে ঠিক আছে, অনেক ঝড় ঝঞ্ঝা অনেক অনেক বিপদ আপদ পেরিয়ে আমরা চলে এলাম একটা ওই সুখের বন্দরে, মানে স্থলভাগে। যেমন একটা জাহাজ নৌকা জলে থাকে, জলের মধ্যে টলমলো টলমলো করতে থাকে, এই ডুববে এই হয়তো বেঁচে আছে, এই তো এইদিকে পাল্টি গেল, পাল্টি না গিয়ে আবার সোজা হয়ে গেল। তো এরকম একটা ঝামেলা চলতে থাকে জলের মধ্যে। যখন সেই নৌকা বা জাহাজটা সমুদ্র থেকে আস্তে 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 বন্দরের দিকে চলে আসে, বন্দরে এসে যখন ঘাঁটি দেয় অর্থাৎ নগর দেয়, তখন আমরা ভাবি যাক বাঁচা গেল। আমরা তখন ভাবি যে আমরা সুখের জায়গায় এসে পৌঁছে গেছি। জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। জলের তলে পাহাড় ছিল। আচ্ছা, আমরা উপর থেকে জলের তলাটাকে কি আমরা বুঝতে পারি না। কোথাও হয়তো দেখা গেল যে এই উপরে জল, নিচে পাথর আছে, এইখানে একটা পাথর ডুবে আছে, এইভাবে ডুবে আছে। ধরো কেউ উপর থেকে লাফ দিল, কেউ উপর থেকে লাফ দিচ্ছে, এইখানে লাফ দিল, কেউ মাঝখানে লাফ দিল, কেউ এই সাইডে লাফ দিল। তাহলে কেউ যদি এইখানে লাফ দেয়, পাথরটা এইভাবে আছে, এইখানে লাফ দিলে কি তার লাগবে না, ডুব দেবে, আবার উঠে যাবে। এইখানে আছে একটা পাথর, তো উপর থেকে তো পুরোটাই জল মনে হচ্ছে, জল এই লেভেলটা। কেউ যদি এই মাঝখানে ঝাঁপ দেয় তাহলে কি হবে? পাথরটা কাছাকাছি থাকবে, টুক করে তার গায়ে আঘাত লাগবে। এইখানে ডুব দিলে পাথরটা তো এইখানে আছে, তা ডুব দিলে এইখানে কারো কিছু হলো না। তাহলে জলের তলায় বলছে একটা পাথর আছে। যখন সাঁতার কেটে যাচ্ছি, সাঁতার কাটলে আমাদের মাথাটা কোন দিকে থাকে, মুখটা কোন দিকে থাকে? নিচ দিকে থাকে। পেটটা বুকটা কোন দিকে থাকে? জলের তলার দিকে থাকে। তো এরকম ভাবে সাঁতার কাটতে কাটতে কেউ হয়তো সাঁতার কেটে কেটে যাচ্ছে আর নিচে একটা পাথর এইভাবে আছে। তাহলে সাঁতার কাটার সময় তার বুকে কি হবে? আঘাত লেগে যাবে। পাথরটা এইভাবে থাকবে, পাথরটা লেগে যাবে। বলছে জলের তলে পাহাড় ছিল। এখানে পাথর আমি একটা উদাহরণ দিলাম, কিন্তু বলছে জলের তলে একটা পাহাড় ছিল। জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। অন্দরেতে মানে হচ্ছে বুকের ভেতরে লাগলো।
জোরে যদি ধাক্কা লাগে তাহলে কি হবে? বুকের ভিতরে লাগবে। মুহূর্তে পাঁজরগুলো, পাঁজর কোনগুলোকে বলা হয়? বুকের মধ্যে যে হাড়গুলো থাকে সেইগুলোকে বলা হয় পাঁজর। লাগলো বুকে, মুহূর্তে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। আর্তরবে মানে হচ্ছে বেদনার সাথে চেঁচিয়ে ওঠা। আর্ত মানে হচ্ছে বেদনা, রব মানে হচ্ছে চেঁচিয়ে ওঠা। আমার জোরে যদি কোনো কিছু একটা আঘাত লাগে, এরকম করে যদি চিরে চলে যায় পাথরটা, তাহলে আমার বুকে কি হবে? বুকের পাঁজরগুলো ভেঙে গেল। ভেঙে গেলে কি হবে? আমার বুকে প্রচণ্ড ব্যথা হবে। তো সেটাই বলছে, মুহূর্তে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, পাঁজরগুলো চেঁচিয়ে উঠল। তাই নিয়ে কি সবার সঙ্গে, বলছে সেইটা নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? আমার বুকে ব্যথা লেগেছে বলে কি আমি সবার সাথে রাস্তায় যার সাথে দেখা হচ্ছে তার সাথে চেঁচামেচি করছি? যেমন আমরা শুনেছি যে বাড়িতে বাড়িতে হয়তো কেউ কাউকে বকা দিয়েছে, আজকে হয়তো মন খারাপ, অন্য একজন কোনো বন্ধুর সাথে দেখা হলো, সে একটা অন্য কথা বলতে গেলে আমি আমার মন খারাপের জন্য আমি তাকে আরো উল্টো পাল্টা বলে দিলাম। এরকম ঘটনা ঘটে থাকে না? তো সেরকমই বলছে, বলছে বুকে ব্যথা লেগেছে আমার, কিন্তু সেই ব্যথার জন্য কি আমি সবাইকে উল্টো পাল্টা বলে বেড়াবো? সবার সাথে কি ঝগড়া করব? আচ্ছা, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? পরের লাইন, ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে সেও। ভেসে থাকতে বলছে যতই ব্যথা লাগুক, বেদনা লাগুক, আমরা যেন ডুবে না যাই। ডুবে গেলে কি হবে? আমরা মারা যাব। বলছি ডুবে না গিয়ে আমরা জলের মধ্যে কোনো রকমে ভেসে থাকবো। অনেকে দেখেছো যারা সাঁতার কাটতে কাটতে হাঁপিয়ে যায়, বা যারা সাঁতার কাটাতে পটু, তারা কি করে? মাথাটা উপর দিকে করে দেয়, জলের উপর দিকে করে দিয়ে শুয়ে থাকে জলের মধ্যে, এমনি ভাসতে থাকে, সাঁতারও কাটে না, কষ্ট করে না, কিন্তু ভেসে থাকে। বলছে ওইরকম করে যদি ভাসতে পারো, এই জীবন জোয়ারে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে আমাদের সারা জীবনে নানা রকম দুঃখ কষ্ট আসবে, বেদনা আসবে। অনেকে কি করে? মৃত্যুটাকে বেছে নেয়। অনেকে দেখা যায় যে সুইসাইড করে নিল, কেউ ফাঁসি নিয়ে নিল, কেউ গঙ্গায় ঝাঁপ দিয়ে দিল, বা কেউ পুকুরে ঝাঁপ দিয়ে দিল, কেউ নদীতে ঝাঁপ দিয়ে দিল, কেউ বিষ খেয়ে নিল। এই সমস্ত আমরা অনেক রকম গল্প শুনেছি। তো এই গল্পগুলো অর্থাৎ বা কাহিনী ঘটনাগুলো শুনেছি, এই ঘটনার দ্বারা কি বোঝায়? যে তারা দুঃখ কষ্টটাকে সহ্য করতে পারলো না, একটা সময় এসে তারা নিজেদেরকে কি করলো? নিজেদের জীবনটাকে শেষ করে দিল। তো এটাই কবি বলতে চেয়েছে যে যতই দুঃখ বেদনা যাই আসুক না কেন, আমরা কি করব? আমরা সেই দুঃখ বেদনাকে কাটিয়ে আমরা সেই পরিস্থিতিকে সামলে নিয়ে সেখানে আমরা ভেসে থাকবো। অর্থাৎ সমস্ত কিছু সহ্য করে আমরা নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারবো তার একটা রাস্তা খুঁজে বার করব। তো ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে সেরা। যদি ভেসে থাকতে পারো সেইটাই হবে সব থেকে ভালো। না পারো তো বিনা বাক্যে টুক করে ডুবে যেও। যদি তুমি ভেসে থাকতে না পারো তাহলে কারোর সাথে কোনো কথা বলো না, তুমি ডুব দিয়ে লুকিয়ে পড়ো, সবার কাছ থেকে লুকিয়ে পড়ো, কেউ যেন তোমাকে খুঁজে না পায়, এরকম। আচ্ছা, পরের লাইন, এটা কিছু অপূর্ব নয়। অপূর্ব মানে কি? যেমন ম্যাজিশিয়ানরা খেলা দেখালো, আগুন, একটা কাগজে আগুন জ্বালালো, জ্বালানোর পরে হাতটা একটু নাড়া দিল, ছাইগুলো ওড়ালো, ওড়াতে ওড়াতে দেখা গেলো হঠাৎ করে একটা পায়রা বেরিয়ে গেলো। তাহলে আমরা কি বলি? বাহ 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 বাহ, কি সুন্দর, অপূর্ব অপূর্ব, অসাধারণ। তাহলে বলছে এটা অপূর্ব কিছু নয়, আমাদের দুঃখ কষ্ট বেদনা এগুলো আসবে, এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। তাহলে আমাদের জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে খুবই সামান্য ঘটনা। কেউ সেটা সহ্য করতে পারে, কেউ সেটা সহ্য করতে পারে না। শঙ্কা যেথায় করে না কেউ, সেখানে হয় জাহাজ ডুবি। শঙ্কা মানে হচ্ছে আশঙ্কা। যেমন তোমরা টাইটানিক জাহাজ শুনেছ, টাইটানিক জাহাজ ডুবে গেছিল। কেন ডুবে গেছিল? টাইটানিক জাহাজ এত বড় ছিল, অর্থাৎ যখন টাইটানিক জাহাজ তৈরি করা হয়, টাইটানিক জাহাজ ছিল সব থেকে বড় জাহাজ। এই টাইটানিক জাহাজ যখন সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, তখন একটা অনেক দূরে দেখতে পায় একটা সাদা একটু বরফের মতো, সেটা ভেসে যাচ্ছে। জাহাজের যে নাবিক তারা ভাবছে, ও এইটুকু বরফ, কোনো অসুবিধা নেই, জাহাজে করে ধাক্কা মেরে দেবো, আমাদের এত বড় জাহাজ, ধাক্কা মারবো, সে কোন দিকে সরে চলে যাবে, বা ওইটাকে মারলে সেটা ভেঙে যাবে। ওই যে বরফটা, সেটাকে বলা হয় হিমশৈল। হিমশৈলের একটা গুণ আছে, বা বরফেরই একটা গুণ আছে, যে বরফ যখন আমরা জলের মধ্যে দিয়ে দিই, বরফের কিন্তু 10 ভাগের 9 ভাগ থাকে জলের তলায়, আর 1 ভাগ জলের উপরে ভাসতে থাকে। ধরো এইটা আমার হাতের মুঠো, এটাকে যদি পুরোটাই আমি
10 ধরি, তাহলে আমার হাতে শুধু এতটুকু অংশ, ধরো এইটার এতটুকু অংশ জলের উপরে আছে, আর পুরো বাকি 9 ভাগ জলের নিচে আছে। তাহলে এইটুকু অংশ দেখে দূর থেকে টাইটানিক জাহাজ বলছে, ও এটাকে মারবো, মেরে ভেঙে চলে যাবো। কিন্তু টাইটানিক জাহাজ যখন সামনাসামনি চলে এসছে তখন দেখছে তলায় অনেক বড় পাথর আছে, অর্থাৎ এটাকে বলা হয় হিমশৈল। এই হিমশৈল আছে তলায়, অনেক বড় পাহাড়ের মতো। যতক্ষণে সে ভেবেছিল টাইটানিক জাহাজ যে আমি ঘুরে পাশ কাটিয়ে চলে যাবো, কিন্তু পারেনি, গতিবেগ বেশি থাকার কারণে সে এসে এই হিমশৈলতে ধাক্কা মারে। তাহলে প্রথমে শঙ্কা ছিল না, তাহলে শঙ্কা যেথায়, শঙ্কা মানে কি, সন্দেহ, শঙ্কা যেথায় করে না কেউ, তাহলে টাইটানিক জাহাজের নাবিক কোনো ভয় করেনি, ও এখানে কোনো বিপদ হবে না, সেখানে হয় জাহাজ ডুবে। সেখানে ধাক্কা দেওয়ার পরে জাহাজটা, টাইটানিক জাহাজ আমরা জানি যে টাইটানিক জাহাজ ডুবে গেছিল। তাহলে শঙ্কা যেথায় করে না কেউ, সেথায় হয় জাহাজ ডুবি। এখানে শঙ্কা যেথায় করে না কেউ, সেখানে হয় জাহাজ ডুবি, এর একটা অর্থ আমি বলে দিই। আমি হয়তো ঠিক আমার হয়তো পরীক্ষা আছে, আমি হয়তো মাধ্যমিক পরীক্ষা দেব, আমার 9টা 45 থেকে পরীক্ষা। আমি জানি যে ওইটুকু রাস্তা যেতে আমার 15 মিনিট সময় লাগে। আমি সাইকেল নিয়ে যাব, 15 মিনিটের মধ্যে আমি আমার স্কুলে পৌঁছে যাব। কিন্তু রোজই যাই, কোনো অসুবিধা হয় না। কিন্তু এমন একদিন দেখা গেল আমি সাইকেল নিয়ে ঠিক বেরিয়েছি, আর সাইকেলের চেন গেছে নষ্ট হয়ে, চেন আর কোনোভাবে আমি আটকাতে পারছি না, বা সাইকেলের চাকা হয়ে গেছে পাংচার, তো সেইটা আমি কোনোভাবে ঠিক করতে পারছি না। তখন কি হবে, আমার পরীক্ষা দেরিতে হবে, বা আমি হয়তো পরীক্ষার হল পর্যন্ত যেতেই পারলাম না, বা আমি ঠেলে ঠেলে নিয়ে গেলাম, নিয়ে যখন পৌঁছালাম তখন হয়ে গেল অনেক দেরি, আধ ঘন্টা 1 ঘন্টা হয়তো দেরি হয়ে গেল। তাহলে সেটাই বলছে, শঙ্কা যেথায় করে না কেউ, যেখানে কেউ ভয় পায় না সেইখানে হয় ঝামেলাটা। মনরে তাই কহ, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তাহলে মনকে বোঝাও যে ভালো মন্দ যাই আসুক না কেন, সত্যিটাকে খুব সহজেই মেনে নাও। তারপরে, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। সবাই কিন্তু তোমার মাপে হয়নি। তোমার মাপে বলতে কি, আমার হাইটে, আমিও 4 ফুট, আমার আমার বন্ধু 5 ফুট, তাহলে 5 ফুট আমি কেন হব না? আমি 8-এ পড়ছি, আমিও 5 ফুটের হব, আমার বন্ধুও 5 ফুটের হবে, আমার আরও অন্যান্য বন্ধুরা 5 ফুটের হবে। এই মাপটা কিন্তু বলা হয়নি এখানে। মাপ বলতে আমার গুণ এর কথা বলা হয়েছে। আমার গুণ, আমি যদি ভালো হই, বা আমি ভালো ছেলে, আমি মিথ্যা কথা বলি না, আমি রোজ স্কুলে আসার সময় মা বাবাকে প্রণাম করে আসি, তাহলে আমি রোজ মা বাবাকে প্রণাম করে আসি, আমি মিথ্যা কথা কম বলি, আমি সবার কথা শুনে চলার চেষ্টা করি, আমি খারাপ কাজের দিকে হাত দিই না, বা খারাপ কথা আমি শুনি না, তাহলে আমার মতো কি সবাই হবে? নিশ্চয়ই নয়। কেউ কেউ হয়তো খারাপ কথা বলে, কেউ কেউ হয়তো মিথ্যে কথা বলে, কেউ হয়তো ফাঁকি দেয়, পড়াশোনায় ফাঁকি দেয়, কোনো কাজে ফাঁকি দেয়, এই সমস্ত কাজগুলো করে। তাহলে সবাই সবার মাপে কিন্তু নয়, সবাই একই রকম কিন্তু হতে পারে না, কোনো ব্যক্তি একই রকম হতে পারবে না, অন্যের মতো কোনোদিনও হওয়া সম্ভব নয়। সবাই হয় সবার নিজের মতো। আমি আমার মতো, তুমি তোমার মতো, তোমার বন্ধু তোমার মতো, এই তোমার বন্ধু তার মতো, সেই বন্ধুর আরেক বন্ধু সে তার নিজের মতো, মানে সবাই আলাদা আলাদা। তার জন্য এখানে বলা হয়েছে, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তারপরে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। কারো ঠেলায় বলতে, কেউ হয়তো তোমাকে, যা এটা করবি, যা যা এটা করে নিয়ে আসবি, যা যা এটা কেন করলি না, এরকমভাবে ধাক্কা দেয়। আমাদের জীবনে অনেক কাজ থাকে, সেই কাজটা আমাদের হয়তো করার ইচ্ছা নেই, কিন্তু কেউ না কেউ, কোনো না কোনো পরিস্থিতি আমাদেরকে দিয়ে সেই কাজটা করে। যাও এটা আজকে করতে হবে, যাও আজকে এই ফর্ম ফিল আপটা করতে হবে, যাও আজকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আসতে হবে, যাও আজকে স্কুলে পরীক্ষা আছে, যাও আজকে স্কুলে প্র্যাকটিক্যাল আছে। তাহলে আমাদের জোর করে করে ঠেলে 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 এইভাবে সমস্ত কাজগুলো করানো হয়। কেউ বা মরে তোমার চাপে। এবার আমি কি করলাম, আমার আজকে একটা খাতা শেষ হয়ে গেছে, আমার আজকে একটা খাতা লাগবে, বাড়িতে বললাম টাকা দাও, খাতা লাগবে। আমি বললাম, বাড়িতে বললাম আজকে আমি একটা বই কিনবো, দাও টাকা দাও। আজকে আমি একটা মোবাইল কিনবো, দাও টাকা দাও। তাহলে এইখানে যখন আমাকে ঠেলা দিচ্ছে, আমি তখন কি করছি, আমি সেই ঠেলাই অনেক কাজ করছি।
কিন্তু আবার আমি কি করছি, কেউ বা মরে তোমার চাপে, আমি আমার চাহিদা পূরণ করার জন্য আমি যেমন বাবা মার কাছে দাও টাকা দাও, কিন্তু আমরা একবারও ভাবছি কি বাবা মার কাছে সেই অর্থটা আছে না নেই। সে বাবা মা আমাকে দিলে বাবা মা কতটা কষ্ট করে সেটা আমাকে জোগাড় করে দিচ্ছে, কোন পরিস্থিতি দিচ্ছে, কারো কাছ থেকে ধার করে দিচ্ছে না কিভাবে জোগাড় করে দিচ্ছে, সেটা কিন্তু আমরা চিন্তা করি না। যেমন বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আমরা বলি যে আমার একটা মোবাইল লাগবেই। কত টাকার মোবাইল? না 9,000 তো হবে না, 10,000, 15,000 আমার বন্ধু কিনেছে, আমাকে এইটা খেলার জন্য আমাকে এত টাকার মোবাইল কিনতে হবে। আসলে এটা দেখতে হবে যে মা বাবা, তারপরে এই ধরো মোবাইলটা কিনে দিল কষ্ট করে, যে করে হোক, কারো কাছ থেকে ধার নিয়ে হোক, যে করে হোক, সেই কথা তো আর তোমাদেরকে বলবে না। মা বাবা কি করবে, মা বাবা যে করে, যা ছেলে চেয়েছে, নাহলে ছেলে বলছে আমি খাবো না, মেয়ে বলছে আমি খাবো না, আমার মোবাইল চাই, এটা না হলে আমি স্কুল যাব না। তাহলে মা বাবা এতই ভালো হয় যে ছেলে মেয়ের কষ্ট দেখতে পারে না, ছেলে মেয়ের জন্য যে করে হোক, কারো কাছ থেকে হোক, ধার করে হোক, কাউকে হয়তো মানে চড়া দরে সুদ দিয়ে হোক, কারো হয়তো এক্সট্রা কাজ করে হোক, হয়তো দিনে একটু বেলা কাজ করে এসছে, তার অর্থের অভাব হচ্ছে, আবার কোথাও কাজ করতে গেল, কাজ করে যে করে হোক ছেলে মেয়ের জন্য একটা মানে সেই টাকাটা জোগাড় করে মোবাইলটা কিনে দিল। এবার মোবাইলটা তো কষ্ট করে কিনে দিল, এর পরের 1 মাস যখন শেষ হবে তখন বলবে দাও রিচার্জ করে দাও, রিচার্জ না করে দিলে আমি কথা বলবো না, আমি খাবো না, আবার স্কুল যাবো না, এই একই জেদ ধরে বসলো। তখন বাবা মা আবার কোনো রকমের সেই রিচার্জের টাকা জোগাড় করে আবার রিচার্জ করে দিল। এগুলো কিন্তু আমরা চিন্তা করি কি? আমরা চিন্তা করি না। আমরা কি করি যে না আমার দরকার, আমি বাবা মাকে বলবো, বাবা মা আমাকে যেন এনে দেয়। বাবা মা যেন আমার কি বলবো, মোবাইল কেনার সময় মনে হয় যে বাবা মাদের করতেই হবে, এটা বাবা মার দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নেই, আমি পড়লাম কি পড়লাম না সেটা আমার দায়িত্ব নয়, কিন্তু বাবা মাকে এটা কিনে দিতে হবে, এটা আমার করে দিতে হবে। সে বাবা মা যে পরিস্থিতিতে পারে করুক, প্রয়োজন হলে বাবা মা গিয়ে যদি চুরি করে আনে তাও ভালো, আমার এটা দরকার। তো এইরকমভাবে আমরা কি করি, আমরা এখানে বলা হয়েছে কেউ বা মরে তোমার চাপে, আমি এত চাপ দিই তাতে কিন্তু অন্যেরও কিন্তু কষ্ট হয়, সেই কষ্টটাও আমাদের বোঝা উচিত। তবুও ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তবুও যদি আমরা ভেবে দেখি যে তাহলে এত কেন টানাটানি। টানাটানি বলতে এই যে এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, এটা আনতে হবে, ওটা আনতে হবে, এই সমস্ত কিছু। তেমনি করে হাত বাড়ালে, আচ্ছা বাকিটা পরের দিন পড়াবো, পরের ভিডিওতে। এখন অনেকটাই বাকি আছে, আজকে এই পর্যন্তই। তোমরা একটু ভালো করে পড়ে আসবে, আমি এইগুলো থেকে কিন্তু কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে পরের ভিডিওতে দেব, যে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। টাটা, বাই বাই।